ইরফান ও তার সহযোগী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে 4 মামলা, কাউন্সিলর পদ থেকেও বহিষ্কার। তিতাসের লিকেজ থেকে সুয়ারেজ লাইনে হচ্ছে বিস্ফোরণ, সব সংস্থার মহাপরিকল্পনা চায় সিটি কর্পোরেশন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে প্রার্থী উপাচার্যের স্ত্রী, ভারপ্রাপ্ত থেকেই রেজিস্ট্রার পদে আবেদন, স্বজনপ্রীতির শঙ্কা। 1 নভেম্বর সুন্দরবন ও বঙ্গবন্ধু সাফারি পার্ক সহ খুলছে 9টি পর্যটন কেন্দ্র, সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। এবং আবারও ট্রাম্পকেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় চীন, নিজেদের স্বার্থেই এই আশা ধারণা বিশ্লেষকদের। স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাব মূল খবরে। সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার সহযোগী জাহিদের বিরুদ্ধে চকবাজার থানায় অস্ত্র ও মাদক আইনে 4টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে র্যাবের পক্ষ থেকে মামলাগুলো দায়ের করা হয়। এদিকে নৈতিক স্থলন ও অসদাচরণের অভিযোগে হাজী সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়াও ইরফানের সহযোগী এবি সিদ্দিক দীপুকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ধানমন্ডিতে রোববার রাতে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ ওয়াসিফ আহমেদ খানকে মারধর করেন। ওই ঘটনায় ইরফানের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানায় আরও 2টি মামলা করা হয়েছে, একটি অস্ত্র ও অপরটি মাদক আইনের মামলা। নৈতিক স্খলন ও অসদাচরণের দায়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নং ওয়ার্ডের কাউন্সিলর ইরফানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইনে যেভাবে আছে সে তাকে বরখাস্ত করার পরে তার বিষয়টা পূর্ণাঙ্গ তদন্ত, সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। এদিকে প্রভাবমুক্ত হয়েই এই মামলার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। কোনো প্রভাব খাটানোর কোনো চেষ্টাও কেউ করবে না। এটা একেবারেই মানে সুষ্ঠুভাবে যেভাবে তদন্ত করার দরকার, যেভাবে একজন অপরাধীকে বিচারের আওতায় আনা দরকার, ঠিক একইভাবে আনা হবে। আসামি গ্রেপ্তার করা শেষ, এখন এটার সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করব এবং এটি আমরা দ্রুত তদন্ত শেষ করে আমরা বিচারের জন্য আদালতে সোপর্দ করব। এছাড়া হত্যা চেষ্টা মামলায় ইরফানের প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দীপুর 7 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিন মঞ্জুর করে আদালত। আমরা বলেছি আদালতে যে এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত আছে। পুলিশ আজকে যে আসামি দীপু তাকে আদালতে হাজির করেছিল, পুলিশ 7 দিনের রিমান্ড চেয়েছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সোমবার ইরফান সেলিমকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে মদপানের অপরাধে 1 বছরের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত। আর ওয়াকিটকি রাখা ও ব্যবহারের অপরাধে 6 মাস কারাদণ্ড দেওয়া হয়েছে ইরফান সেলিমকে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হ্যান্ডকাফ পরিয়ে বেঁধে হকিস্টিক দিয়ে পেটাতেন ইরফান ও তার সাঙ্গপাঙ্গরা। কাজ হাসিল করতে এমন কতজনকে নির্যাতন করা হয়েছে তার হিসেব নেই। হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম রাজধানীর চকবাজারের মদিনা আশিক টাওয়ারে গড়ে তুলেছিলেন টর্চার সেল। গোয়েন্দাদের কাছ থেকে সব তথ্য পাওয়া গেছে। ইরফানের জেল হওয়ার পরও আতঙ্কে মুখ খুলছেন না কেউ। পুরান ঢাকার ব্যস্ততম এলাকা চকবাজার, এখানেই সংসদ সদস্য হাজী সেলিমের মদিনা আশিক টাওয়ার। সোমবার এই টাওয়ারে অভিযান চালিয়ে খোঁজ মেলে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের টর্চার সেলের। পাওয়া যায় হ্যান্ডকাপ, ছুরি, হকি স্টিক, হাড়, ইলেকট্রিক শক দেওয়ার সরঞ্জাম ও ইয়াবা। এর আগে তার বাসায় অভিযান চালিয়ে বিশেষ ধরনের ওয়াকিটকি উদ্ধার করা হয়। র্যাব বলছে ইরফান সেলিম এলাকায় আধিপত্য ধরে রাখতে গড়ে তুলেছেন টর্চার সেল, বিভিন্ন জনের ওপর চালিয়েছেন নির্যাতন। বিভিন্ন উৎসের মাধ্যমে আমরা জানতে পেরেছি তার এলাকাতে মূলত চাঁদাবাজি এবং আধিপত্য বজায় রাখার জন্য মূলত এই ধরনের নজরদারি ব্যবস্থা উনি করেছেন।
গোয়েন্দারা বলছে টর্চার সেলে প্রায়ই পার্টির আয়োজন হতো। এসব পার্টিতে চলতো মাদক সেবন। অভিযুক্ত ইরফান মোহাম্মদ সেলিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের হেফাজতে আনার পর প্রাথমিকভাবে বেশ কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে পার্শ্ববর্তী আশিক টাওয়ারের কথা উনি আমাদেরকে জানিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা টর্চার সেলের সন্ধান পাই। ইরফানের জেল হওয়ার পরও মদিনা আশিক টাওয়ারের আশপাশের মানুষ এখনো আতঙ্কে রয়েছে। টর্চার সেলের খবরে এই এলাকায় ক্রেতা সমাগমে কমেছে। কাস্টমার নাই, এখন ভয় পায় সবাই যে চকবাজার জানি কি হইতেছে, এর জন্য হয়তো ভয় পায় ওরা আসার জন্য। আমি শুনি না কিছুই, এরপরে এখানে আসি এই বাস। র্যাব জানাচ্ছে ইরফানের টর্চার সেলে সহায়তাকারীদের খোঁজা হচ্ছে, তাদেরও আনা হবে আইনের আওতায়। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই আকবরের পালিয়ে যাওয়ার ঘটনায় একাধিক কর্মকর্তার গাফিলতির প্রমাণ মিলেছে পুলিশ সদর দপ্তরের তদন্তে। 3 সদস্যের তদন্ত কমিটি গতকাল তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে যাদের গাফিলতি পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। 19 অক্টোবর এআইজি মোহাম্মদ আয়ুবকে প্রধান করে পুলিশের 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। রায়হানকে বন্দরবাজার ফাঁড়িতে এনে নির্যাতনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তদন্ত কমিটির সুপারিশে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর সহ 7 জনকে বরখাস্ত ও প্রত্যাহার করা হয়। এর মধ্যে কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। রায়হান হত্যায় সমালোচনার মুখে 22 অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করা হয়। নিয়োগ দেওয়া হয় নতুন কমিশনারকে। সিলেট নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমেদকে 11 অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রায়হান হত্যায় অভিযুক্ত এসআই আকবরকে পালাতে সহায়তাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার নিশারুল আরিফ। মঙ্গলবার রাতে নিহত রায়হানের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনা অপ্রত্যাশিত, এতে পুলিশ সদস্যদের জড়িত থাকা লজ্জাজনক বলেও জানান এসএমপি কমিশনার। এই মামলার ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া পলাতক এসআই আকবরের অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে পুলিশ কর্মকর্তারা প্রশ্রয় দিয়ে থাকলে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমিশনার নিশারুল। যারা অপরাধী তারা অপরাধী, তারা কোন বাহিনীর কোন পেশার সেটা আমাদের কাছে ধর্তব্য কোনো বিষয় না। সরকারের সুস্পষ্ট নির্দেশনা আছে যে অপরাধী অপরাধী, সে যেই হোক, এবং এই অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা বিচারের আওতায় নিয়ে আসব। মঙ্গলবার বরগুনার শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এই রায় দেন। রিফাত শরীফ হত্যা মামলায় 14 অপ্রাপ্তবয়স্ক আসামিকে সকাল 10টার মধ্যে আদালতে হাজির করা হয়। এ মামলায় 74 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান। 47 দিন শুনানির পর রায়ে 11 জনকে সাজা আর 3 জনকে খালাস দেয় আদালত। সাজাপ্রাপ্ত 11 আসামিকে বরগুনা জেলা কারাগারের কিশোর ওয়ার্ডে নেওয়া হয়েছে। এ রায়ে অসন্তুষ্ট আসামি পক্ষের আইনজীবী। বাদী পক্ষ যদি মনে করে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি তাহলে তারা যাইতে পারে, কোর্টের রায় মানতে হবে। আমার সন্তুষ্ট অসন্তুষ্ট কিছু আসে যায় না। বিজ্ঞ আদালত জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করলে আমরা অবশ্যই খালাস পেতাম। আমি আশা করি উচ্চ আদালতে এই প্রিন্স মোল্লা খালাস পাবে। উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে বলে আশা নিহত রিফাত শরীফের বাবার। রায়ের প্রতি আমার যথেষ্ট আস্থা ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। নিম্ন আদালতে যে রায় দিয়েছে উচ্চ আদালত একই রায় বহাল রাখবে, এটাই আমাদের। 30 সেপ্টেম্বর এ মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ প্রাপ্তবয়স্ক 6 আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। 26 জুন বরগুনার সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এই ঘটনায় 24 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অর্থ আত্মসাতে অভিযুক্ত পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
টেলিফোনে তিনি গণমাধ্যমকে জানান, কানাডা থেকে ফেরাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৩,৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিপলস লিজিং এর চেয়ারম্যান প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে। গ্রেপ্তার এড়িয়ে দেশে ফিরে আসতে প্রায় ১ মাস ধরে চেষ্টা করছিলেন প্রশান্ত কুমার হালদার। এই জন্য তিনি আদালতে আবেদন করেন, কিন্তু ফিরে আসা মাত্র গ্রেপ্তারের নির্দেশ দেয় হাইকোর্ট। পরে জানা যায় অসুস্থতার কারণে দেশে আসছেন না পিকে হালদার। ৩,৫০০ কোটি টাকা আত্মসাৎ ও ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। পিকে হালদারকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানান সংস্থার চেয়ারম্যান। ইন্টারপোলের মাধ্যমে হতে পারে, ইন্টার গভর্নমেন্টের মাধ্যমে হতে পারে, আছে কিনা আমরা দেখবো। সবটা বিশ্লেষণ করেই আমরা তাকে দেশে ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া করব। তিনি জানান, পিকে হালদারের দুর্নীতির বিষয়ে কানাডা সরকারকে জানানো হয়েছে। দেশে তার সব ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। বিদেশের ব্যাংক হিসাব জব্দের জন্য আবেদন করা হয়েছে। আমাদের যে অনুসন্ধান চলছে সে অনুসন্ধান চলমান রয়েছে এবং আমরা সেই অনুসন্ধানের প্রয়োজনে যাদের যাদের দেখা হচ্ছে, কিছু বাকি ছিল তাদেরকে ডাকা হবে। পিকে হালদারের অভিযোগ অনুসন্ধানে দেশে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিতাসের লিকেজ ও পয়ঃবর্জ্যের বায়োগ্যাসের চাপ বা বিক্রিয়া থেকে সুয়ারেজ লাইনে একের পর এক বিস্ফোরণ। সমস্যা সমাধানে তিতাস ও ওয়াসা মহাপরিকল্পনার কথা বললেও বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ সেবা সংস্থাগুলোকে সমন্বয় করে আধুনিকায়নে সব সংস্থাকে সমন্বয় করে মহাপরিকল্পনা না নিলে সুফল মিলবে না বলে মনে করছে ঢাকা সিটি কর্পোরেশন। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সুয়ারেজ লাইন। বাসাবাড়ির পয়ঃবর্জ্য নির্ধারিত স্থানে নিয়ে যেতেই এই পাইপলাইন। তবে লাইনের ত্রুটির কারণে কোথাও কোথাও আটকে যায় পয়ঃবর্জ্য। এতে পাইপলাইনে তৈরি হয় বিষাক্ত গ্যাস, ঘটে বিস্ফোরণের ঘটনা, অকারণে প্রাণ যায় নিরীহ মানুষের। ওয়াসার দাবি, তিতাসের লিকেজ থেকে নিঃসরিত গ্যাস এবং সুয়ারেজ লাইনের বায়োগ্যাসের বিক্রিয়া ও চাপে ঘটছে বিস্ফোরণ। লাইন সংস্কারে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। সুয়ারেজ মাস্টার প্ল্যান এবং ড্রেনেজ মাস্টার প্ল্যান দুটি প্রণয়ন করেছি এবং সুয়ারেজ মাস্টার প্ল্যান আমরা জানি যে আমরা বাস্তবায়ন কাজ হাতে নিয়েছি। সেটা 5টা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে নেটওয়ার্ক সহ। আমাদের ধারণা যে 2027 সালের মধ্যে আমরা এই ঢাকা শহরকে সুয়ারেজ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসব। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, ইতোমধ্যে সংস্কার ও পাইপ প্রতিস্থাপনে 400 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা 2022 সালের মধ্যে শেষ হবে। আমরা যেখানে যেখানে কমপ্লেন পাচ্ছি সেগুলো তো মোটামুটি এই যে মাসখানেকের মধ্যে তো প্রচুর রিপেয়ার কাজ সম্পূর্ণ করলাম এবং বাকি যেগুলো আছে সেগুলো করে দেবো। অলরেডি আমরা কন্ট্রাক্টরও নিয়োগ দিয়ে দিচ্ছি। প্রজেক্টের একটা আমাদের ডিপিপি অনুমোদন করে এখন মন্ত্রণালয়ে চলে যাচ্ছে আর কি। নীতিগতভাবে একটা অনুমোদনও পাওয়া গেছে। অপরিকল্পিত নগরায়ন এবং সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করতে না পারলে মহাপরিকল্পনা করেও কাঙ্ক্ষিত ফল আসবে না বলে মনে করছে সিটি কর্পোরেশন। গুরুত্বপূর্ণভাবে চিন্তা করতে হবে যে সমন্বয়টা কিভাবে করা যায়। আমি একদিক পরিষ্কার করলাম, ওয়াসা আরেক দিক পরিষ্কার করলো, কে কোন দিক পরিষ্কার করছে, এটার যদি সমন্বয় আমরা সুষ্ঠুভাবে করতে পারি তাহলেই ধরেন এই বিভিন্ন ড্রেন বা বিভিন্ন নর্দমার ভিতর দিয়েই অনেক লাইনগুলো গিয়েছে। সুয়ারেজ লাইনে বিস্ফোরণের দায় ওয়াসা ও তিতাস গ্যাসকে নিতে হবে বলছেন নগর বিশেষজ্ঞরা। তাদের মতে সেবা সংস্থাগুলোকে সমন্বয় করে লাইনগুলো আধুনিকায়নের কোনো বিকল্প নেই। এই বিপন্ন অবস্থা জেনে শুনে বুঝেও তিতাস গ্যাস সহ কোনো সংস্থায় দায়িত্ব নিচ্ছে না বলে এগুলো এখন বিপজ্জনক অগ্নিকাণ্ডেরও ঘটনা ঘটাচ্ছে। এর দায় মূলত তিতাস গ্যাসের যেমনি করে রয়েছে তেমনি করে এই সুয়ারেজ ব্যবস্থার জন্য দায়ী ওয়াসা দীর্ঘদিনের অবহেলা এবং প্রহসনের কারণে। ঢাকার 2 সিটি এবং ঢাকা ওয়াসার প্রায় 2500 কিলোমিটারের মতো সুয়ারেজ লাইন। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে প্রার্থী হয়েছেন খোদ উপাচার্যের স্ত্রী। আর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দায়িত্বে থেকে রেজিস্ট্রার পদে প্রার্থী হতে আবেদন করেছেন। এসব ঘটনায় স্বজনপ্রীতির শঙ্কা থাকায় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলছেন সংশ্লিষ্টরা। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, এ ধরনের কার্যকলাপ নৈতিকতার পরিপন্থী।
2019 সালের 29 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী ভর্তির পাশাপাশি এখন চলছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সম্প্রতি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর খন্দকার মাজহারুল আনোয়ারের স্বাক্ষরে রেজিস্ট্রার নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়। তবে তিনি নিজে প্রার্থী হিসেবে আবেদন করেছেন এ পদে। অন্যদিকে উপাচার্য ডক্টর শহীদুর রহমান খানের স্ত্রী ফেরদৌসী বেগম অধ্যাপক পদের প্রার্থী হয়েছেন, অথচ নিয়োগ বোর্ডের প্রধান উপাচার্য নিজেই। এ ধরনের পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে, বলছেন সচেতন নাগরিকরা। একটি দায়িত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির অন্য একটি পদে আবেদন এবং আমাদের জানা মতে বিভিন্ন তাদের আত্মীয় স্বজনদের আবেদন, এটি আসলে একটি প্রতিষ্ঠানকে ব্যক্তিগতীকরণ। তবে এই বিষয়ে যোগাযোগ করা হলে কর্মকর্তারা জানান, যোগ্যতা থাকলে দেশে যে কোনো নাগরিকের চাকরির আবেদন করার অধিকার আছে। যোগ্যতার ভিত্তিতেই সব পদে নিয়োগ দেওয়া হবে, জানান তারা। যে কোনো ব্যক্তি বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কোনো পদে আবেদন করতে পারে। নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী আমাদের বিজ্ঞপ্তি প্রচার করতেই হবে, আমি এমনি নিতে পারবো না। যোগ্যতার ভিত্তিতে যদি কেউ সিলেকশন পায়, সেটা উপাচার্যের স্ত্রী হোক বা ছেলে মেয়ে যেটাই হোক না কেন সেটা পাবে। আর যদি যোগ্যতা না মিলে সেটা কিছু করার নেই, কারণ ক্রাইটেরিয়া ছাড়া, যোগ্যতা ছাড়া আসলে কোনো জায়গায় আসলে নিয়োগের কোনো সুযোগ থাকে না। নিয়োগের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকলে সে ধরনের আচরণ নৈতিকতা বহির্ভূত, জানালো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এবং নৈতিকতার দিক থেকে মাননীয় উপাচার্য বোর্ডের সভাপতিত্ব করতে পারেন না। আর রেজিস্ট্রারের যে বিষয়টা হলো, নিয়োগের সময় উনি যেহেতু আবেদন করতেন, এই কয়েকদিনের জন্য হলেও ওনাকে উচিত ছিল এই ভারপ্রাপ্ত না থাকা। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত পদ সংখ্যা 433। সবশেষ 2020 সালের সেপ্টেম্বরে 7 সহকারী অধ্যাপক সহ 76টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয়টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় সবকিছু টালমাটাল হলেও পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি 5G চালুর লক্ষ্য পেছাবে না। স্বাধীনতার 50 বছর পূর্তিতে 2021 সালেই দেশে এই প্রযুক্তি চালুর কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। বিটিআরসি বলছে 5G চালুর জন্য পর্যাপ্ত তরঙ্গ হাতে আছে, দরকার হলেই নিলাম হবে। দেশে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি 5Gর পরীক্ষা হয় 2018 সালে। 2021 সালে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে এই প্রযুক্তি চালুর লক্ষ্য সরকারের, সে অনুযায়ী চলছে প্রস্তুতি। করোনার কারণে বিভিন্ন ক্ষেত্রে স্থবিরতা দেখা দিলেও 5G চালুর লক্ষ্য পেছাবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। নির্ধারিত সময়ে নতুন প্রযুক্তি চালুতে অপারেটররাও আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন তিনি। 5G আমি কোথাও আটকে থাকিনি, আমি প্রস্তুত আছি। এটা সার্বিক অবস্থার উপরে, দেশের এবং সারা দুনিয়ার অবস্থার উপর নির্ভর করে তখন আমরা একটা দিনক্ষণ ঠিক করে এটাকে লঞ্চ করব। তবে আমাকে যদি বলেন, আমি মনে করি যে আমি স্বাধীনতার 50 বছরে একটি মাইল ফলক কাজ করতেই চাই। বিটিআরসি বলছে 5G চালুর জন্য পর্যাপ্ত তরঙ্গ হাতে আছে, আগামী বছর যে কোনো সময় নিলামের আয়োজন হবে। 5Gর সঙ্গে যেসব তরঙ্গ জড়িত সেটা 5G রিজার্ভ রাখা। এখনও তো 5G শুরু করতে পারেনি এই প্যান্ডেমিক কারণের জন্য, দেরি হয়ে গেল। যখন 5Gর জন্য লাগবে তখন তো আমার তরঙ্গ ব্যাক করতে পারবোই। এখন যে তরঙ্গ ইউজ করে তরঙ্গ তো পড়ে আছে। 2012 সালে 3G চালুর পর 2018 সালের ফেব্রুয়ারিতে চালু হয় 4G। তবে এখন পর্যন্ত মোবাইল অপারেটররা সন্তোষজনক 4G সেবা দিতে পারছে না বলে অভিযোগ গ্রাহকদের। সাদ্দাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারিগরি প্রস্তুতি শেষ না হওয়ায় মঙ্গলবার থেকে 4টি ব্যাংকের সঙ্গে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেন শুরু হয়নি। ঠিক কবে নাগাদ চালু হবে তাও সুনির্দিষ্ট করে বলতে পারছে না বাংলাদেশ ব্যাংক। বর্তমানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেন করা যায়, তবে এমএফএস প্রতিষ্ঠানের মধ্যে কোনো লেনদেন করা যায় না। এর ফলে নানা ধরনের সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। তাই গত বৃহস্পতিবার ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের মাধ্যমে সেই নতুন সেবা চালুর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। আজ থেকে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বা এমএফএস এর প্রতিষ্ঠান বিকাশ, ইসলামী ব্যাংকের এম ক্যাশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউ ক্যাশ ও আল আরাফা ইসলামী ব্যাংকের ইসলামিক ওয়ালেট থেকে গ্রাহকরা একে অপরের সঙ্গে লেনদেন চালুর কথা ছিল। এটা চালু হলে কোনো গ্রাহক চাইলে তার একটি এমএফএস হিসাব থেকে সহজেই অন্য এমএফএস এ টাকা পাঠাতে পারতেন। কাজের বিভিন্ন তাদের ইন্টারনাল মেশিনের প্রবলেমের কারণে ফর দ্য টাইমিং এর জন্য একটা সমস্যা হতে পারে।
সাময়িককালে যান্ত্রিক কোনো ত্রুটির কারণে এটা আজকে হয়নি। যান্ত্রিক সমস্যা যখন সমাধান হয়ে যাবে তখন এটা হবে। একটি পাকা সড়কের অভাবে প্রায় ২০ বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের মানুষ। বিশেষ করে ইউনিয়নের কালমেঘা থেকে দেওয়ানপুর পর্যন্ত বেহাল দশার কারণে সড়কটি বছরের অর্ধেক সময় থাকে চলাচলের অনুপযোগী। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, উন্নয়ন প্রকল্পে সড়ক অন্তর্ভুক্ত থাকার পরও বরাদ্দের অভাবে কাজ শুরু করা যাচ্ছে না। এই স্থানটি দেখতে কর্দমাক্ত মাঠ মনে হলেও আসলে এটি সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালো মেঘা থেকে দেওয়ানপুর সড়ক। ৩.৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির প্রায় পুরোটারই এমন দশা। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সড়কে চলাচলকারী বহুরিয়া ইউনিয়নের ৭ গ্রামের প্রায় ১০,০০০ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বেহাল সড়কের কারণে কৃষিপণ্য বাজারে নেয়া ও অসুস্থ রোগীকে হাসপাতালে নেয়া সহ দৈনন্দিন কাজে চরম বিপাকে পড়তে হয় তাদের। এই রাস্তা মনে সারা বছরই এরকমই থাকে, আরো খাইয়ে জায়গা। এবার তো আরো প্রচুর বৃষ্টি হয়েছে, হাঁটা চলার সমস্যা হয়, গাড়ি ঘোড়া যায় না, মানে কেউ অসুস্থ হইলে আসতে পারি না। গাড়ি ঘোড়া কাঠকুন্দা আনার সময়ও দেখা যায় অনেক গাড়ি আটকে যায় কাদার মধ্যে। রোগী যদি মনে করি রাত্রির বেলায় অসুস্থই হলো, রাস্তায় বাইরে না কোনো ক্ষমতা নেই, একটা গাড়ি পাওয়া যায় না। সড়কটি পাকা করতে কয়েক দফা উদ্যোগ নিয়েও বরাদ্দের অভাবে কাজ শুরু করা যাচ্ছে না বলে জানান জনপ্রতিনিধি। রাস্তাটি অতীব জরুরি। মাননীয় সংসদ সদস্যের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে এই বহুরিয়া ইউনিয়নের মানুষকে অন্তত এই রাস্তাটি করে যেন তারা অন্তত সুবিধা ভোগ করার জন্য তারা এই প্রয়াসটি পায়। স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী জানান, সম্প্রতি জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সড়কটি অন্তর্ভুক্ত করা হয়েছে। বরাদ্দ পেলেই শুরু হবে নির্মাণ কাজ। একনেকে উপস্থাপনের জন্য আগামী সপ্তাহে উত্থাপিত হবে বলে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। যদি টাঙ্গাইল অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি একনেকে পাশ হয়ে যায় তাহলে প্রথম পর্যায়েই এই রাস্তাটি পাকা হবে। সড়কটি নির্মাণে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এমন আশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরে তৈরি হচ্ছে বিশ্বমানের ইন্টারচেঞ্জ। এর মাধ্যমে সহজেই রুট পরিবর্তন করতে পারবে ওই পথের বিভিন্ন সড়কের যানবাহনগুলো। এতে ওই এলাকায় দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমে আসবে। ৩ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলছেন প্রকল্প পরিচালক। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর হয়ে চলাচল করে বগুড়া, রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের ২২ জেলার যানবাহন। ফলে সারা বছরই এই চত্বর ঘিরে লেগে থাকে যানজট, যা ১৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়। দুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ বিভাগ হাটিকুমরুল গোল চত্বর এলাকায় নির্মাণ করতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। গোল চত্বরের পাশে ১ কিলোমিটার এলাকা জুড়ে থাকবে এর ব্যাপ্তি। রুটগুলো ভাগ হয়ে যাবে গোল চত্বর থেকেই, ফলে যানজটে পড়তে হবে না যাত্রীদের। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ধীরগতির পরিবহনের জন্যও থাকছে আলাদা লেন। আমাদের যানজট অনেক দেখা যায় যে অনেক দুর্ঘটনা ঘটে। ফ্লাইওভার ছাড়া খুবই সমস্যাতে আছি। আর ফ্লাইওভার যখন হবে তখন আমরা উপর দিয়ে চলে যাব, নিচ দিয়ে ছোট ছোট গাড়ি থাকবে। ফ্লাইওভার হলে তো আমাদের সুবিধা, আমরা নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থান যা পৌঁছাতে পারি এবং কি গাড়ি চালিয়েও মজা পাই, ভালো লাগে। বহুমুখী এই ইন্টারচেঞ্জ প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি গতিশীল হবে আর্থসামাজিক উন্নয়ন। আমরা যেভাবে একটা হাই স্ট্যান্ডার্ড ইন্টারচেঞ্জ করছি, এই ইন্টারচেঞ্জে আমরা আশা করছি যে নেক্সট ৫০ বছরে এই হাটিকামরুল ইন্টারচেঞ্জে আর ট্রাফিক জ্যামের সমস্যাটা হবে না। ঈদের সময়, অন্যান্য উৎসবের সময় কিভাবে হাটিকামরুলের যানবাহনগুলি এসে আটকে থাকে, ঘন্টার পর ঘন্টা আটকে থাকে, জনগণের যে কষ্ট, এই কষ্টটা তখন অনেকটা লাঘব হয়ে যাবে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জ ঘিরে আশপাশের এলাকায় গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৭০০ কোটি টাকা। ৬ মাসের মধ্যে কাজ শুরুর আশা করছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আবার খুঁজছে পর্যটকদের জন্য। ১ নভেম্বর উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা, তবে পর্যটক ও ট্যুর অপারেটরদের মানতে হবে স্বাস্থ্যবিধি। কোনো লঞ্চ ৭৫ জনের বেশি দর্শনার্থী বহন করতে পারবে না, নির্দেশনা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের। একই দিনে খুলছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক সহ ৯টি পর্যটন কেন্দ্র। সাত মাস পর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। দেশের করোনা সংক্রমণ শুরুর পর গত ১৯ মার্চ সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়।
বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই বনে পর্যটকের চাপ থাকে নভেম্বর থেকে মার্চে। এই সময়ে দিনে গড়ে ৪৫,০০০ ভ্রমণ পিপাসু পা পড়ে বেঙ্গল টাইগারের আবাসস্থলে। পর্যটন মৌসুমের শুরুতেই তুলে নেওয়া হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা। দেশের সবচেয়ে বড় এই বাদা বন দেখার বাধা আর থাকছে না ১ নভেম্বর থেকে। যেসব লঞ্চ রাত্রে অবস্থান করবে সেই সব লঞ্চে কোনোভাবেই ৭৫ জনের বেশি পর্যটক যেতে পারবে না, যাতে ওখানকার সোশ্যাল ডিস্টেন্সিং যে জিনিসটা আমরা বলে থাকি, যাতে সেই গাদাগাদিটা লঞ্চের ভিতরে কোনোভাবেই না হয়। সুন্দরবন কেন্দ্রিক ৭০টি ট্যুর অপারেটরের লঞ্চ আছে প্রায় অর্ধশত। তাদের অ্যাসোসিয়েশন বলছে শীতের ৩-৪ মাস সুন্দরবনে পর্যটন মৌসুম। এর মধ্যে প্রায় কয়েক হাজার কর্মচারী কর্মকর্তা বেকার হয়ে পড়েছেন। মৌসুমের শুরুতে নিষেধাজ্ঞা তুলে নেয় পর্যটন শিল্পের জন্য ইতিবাচক। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে যাত্রী বহন করতে চায় তারা। আমাদের যারা এটি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে অবশ্যই প্রণোদনা পাওয়ার দাবিদার আমরা, কারণ আমরা আসলে খুব ক্ষতিগ্রস্ত। বন বিভাগের পর্যটন কেন্দ্রগুলো থেকে গেল ৭ মাসে প্রায় ৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। তবে দর্শনার্থী মুক্ত বন জঙ্গল এ সময় পেয়েছে নতুন করে সেজে ওঠার সুযোগ। আপনি যদি লাওয়াছড়া দেখেন, আপনি যদি সাফারি পার্ক দেখেন, আপনি যদি রেমাকালাঙ্গা দেখেন, আপনি যদি কক্সবাজারের হিমছড়ি এলাকায় ওই জায়গাগুলো দেখেন, আপনি যদি সুন্দরবন দেখেন, তাহলে কিন্তু এই ৭ মাসে আমাদের বন্য প্রাণী যেগুলো ছিল তারা কিন্তু একটা ব্রিদিং টাইম পেয়েছে। গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক, কক্সবাজার ডুলাহাজরা সাফারি পার্ক, লাওয়াছড়া জাতীয় উদ্যান ও রেমাকেলেঙ্গাও উন্মুক্ত হচ্ছে ১ নভেম্বর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা গত সপ্তাহের তুলনায় ৪০% বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে একদিনে বিশ্বে প্রায় ৭,০০০ মানুষের প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৪,৪৬,০০০। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত ১১,৭১,০০০-এর বেশি, মোট আক্রান্ত ৪,৪২,০০,০০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার করোনায় ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ৭১,০০০ মানুষ। ইটালিতে মঙ্গলবার ২২,০০০ রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। দ্বিতীয় দফা লকডাউন এড়াতে নাগরিক বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জুজুপ্পে কন্তে। এদিকে করোনায় মৃতদের স্মরণে ৩১ নভেম্বর থেকে টানা ৩ দিন জাতীয় শোক ঘোষণা করেছে মেক্সিকো সরকার। ডিসেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে নেদারল্যান্ডসে। রাশিয়ায় বিস্তার ঠেকাতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। রোববার থেকে দর্শকদের জন্য খুলছে পেরুর মাচু পিচু। মার্কিন নির্বাচনের ১ সপ্তাহ আগে চীনকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র। সার্বভৌমত্ব প্রশ্নে দিল্লির পাশে থাকার ঘোষণা দিয়েছেন ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি জানিয়েছেন স্যাটেলাইট তথ্য আদান প্রদান করে অভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী করবে দিল্লি ওয়াশিংটন। সীমান্ত বিরোধ নিয়ে ভারত চীনের টানাপোড়েনের মধ্যে দিল্লিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। উদ্দেশ্য প্রতিরক্ষা ও সামরিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সামরিক চুক্তি করেন মার্কিন প্রতিনিধিরা। এর শর্ত অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে স্যাটেলাইট তথ্য ও সামরিক সরঞ্জাম আদান প্রদান করবে দিল্লি ওয়াশিংটন। চুক্তির পর সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো সংকটে একজোট হয়ে লড়বে ভারত যুক্তরাষ্ট্র। সার্বভৌমত্ব ও স্বাধীনতার হুমকি মোকাবিলায় ভারতের জনগণের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাস মোকাবিলায় করণীয় ঠিক করতে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রবাসী এই বিষয়ে নিশ্চিত যে চীনা কমিউনিস্ট পার্টি স্পষ্ট গণতন্ত্র বিরোধী। বৈঠকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের বিষয়েও গুরুত্ব পায়। আঞ্চলিক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্তে সন্ত্রাস মেনে নেওয়া হবে না, সে বিষয়ে আমরা একমত। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত আঞ্চলিক পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বাজে সময় পার করছে মোদী সরকার। এই প্রেক্ষাপটে মার্কিন প্রতিনিধির দিল্লি সফরকে ভারতের জন্য স্বস্তিদায়ক বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিবারের মতো এবারও হাতি আর গাধার লড়াই। প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকানদের প্রতীক হাতি এবং ডেমোক্র্যাটদের গাধা। আর এই দুই প্রতীকের ইতিহাস জড়িয়ে আছে কার্টুনের সঙ্গে।
বিশ্লেষকেরা বলছেন সমালোচক ও বিরোধী দলের অপমানই হয়ে ওঠে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের প্রতীকে। প্রায় ২০০ বছর আগে যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয় ছিল কার্টুন। এটি ব্যবহৃত হতো মত প্রকাশের মাধ্যম হিসেবে। সে দেশের রাজনৈতিক দলের প্রতীকও এসেছে এই কার্টুন থেকে। 1828 সালে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হন অ্যান্ড্রু জ্যাকসন। সে সময় তাকে অ্যান্ড্রু জ্যাক অ্যাস বা গাধা বলে সম্বোধন করেন বিরোধীরা। আর একেই জ্যাকসন কাজে লাগান নিজের নির্বাচনী প্রচারে। 1829 থেকে 1837 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি। গাধা শরীরে তার মাথা বসানো কার্টুন সে সময় বেশ জনপ্রিয় হয়। ক্ষমতা থেকে বিদায়ের আগে ওই গাধার পিঠে চড়ে জ্যাকসনের কার্টুনও বের হয়। কার্টুনিস্ট থমাস নাস ডেমোক্রেটিক গাধার কার্টুন প্রথম আঁকেন 1870 সালে। হারপার্স উইকলিতে প্রকাশ পায় এ লাইভ জ্যাক অ্যাস কিলিং আ ডেড লায়ন। পরে সময়ের সঙ্গে ডেমোক্রেটদের প্রতীক বনে যায় গাধা। 1874 সালে হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে উপস্থাপন করেন নাস্ট। দ্য থার্ড টার্ম প্যানিক নামের কার্টুনে তিনি দেখান সিংহের চামড়া পিঠে চাপিয়ে একটি গাধা বনে সব প্রাণীকে ভয় দেখাচ্ছে। সবাই ভয় পেলেও একটি হাতি স্থির সেখানেই দাঁড়িয়ে আছে। এই কার্টুনের সমালোচনা করে সে সময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট উইলিসেস এস গ্র্যান্টের তৃতীয়বার রিপাবলিকান নেতা হিসেবে নির্বাচনের সিদ্ধান্তকে স্বৈরাচারী বলে আখ্যা দেয় নিউ ইয়র্ক হেরাল্ড। পরে এই হাতি হয়ে ওঠে রিপাবলিকানদের প্রতীক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্ষমতায় আসার প্রথম মেয়াদে চীনকে বেশ ভুগিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরও দ্বিতীয়বারও নির্বাচনে ট্রাম্পকেই জয়ী দেখতে চায় চীন। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণী প্রতিবেদন বলছে, নিজেদের স্বার্থেই হোয়াইট হাউসে আবারও ট্রাম্পকেই দেখতে চাইছে চীন। কারণ এবারও ট্রাম্প নির্বাচিত হলে নিজেদের সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে বেইজিং। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর শীতল সম্পর্ক তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। চীনকে বৈশ্বিক গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দুই দেশের মধ্যে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ। টিকটক সহ চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়েছেন একের পর এক পদক্ষেপ। এরপর আবার করোনা মহামারীর জন্য শুরু থেকে বেইজিংকেই দায়ী করে আসছেন ট্রাম্প। যদিও বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়াশিংটনের সঙ্গে স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না তারা। এসব কিছুর পরও আগামী 3 নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পুনর্নির্বাচিত হলে তা চীনের জন্য হবে ইতিবাচক। বিশ্লেষকদের মতে নিজের দেশকে সুপার পাওয়ার বানানোর পরিকল্পনা করছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগকে কাজে লাগাতে চান জিনপিং। এই সুযোগে চীনকে বিশ্বায়নের রোল মডেল এবং আন্তর্জাতিক সহায়তার নতুন নিদর্শন হিসেবে গড়ে তোলা সহজ হবে তার জন্য। 2016 সালে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে গেছেন ট্রাম্প। সরে এসেছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে। চীনা পণ্যে কয়েক বিলিয়ন ডলারের শুল্ক বসানোর পাশাপাশি করোনা মহামারীর মধ্যেই ঘোষণা দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার। ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র যখন গত 4 বছরে একের পর এক চুক্তি এবং সংগঠন থেকে বেরিয়ে গেছে, তখন জিনপিং জলবায়ু থেকে শুরু করে স্বাস্থ্য সব ক্ষেত্রেই চীনকে বৈশ্বিক চ্যাম্পিয়ন হিসেবে সামনে এনেছেন। ট্রাম্পের রক্ষণশীলতার বিপরীতে মুক্ত বাণিজ্যের পক্ষে নিজেকে তুলে ধরেছেন জিনপিং। চলতি বছর পরিবেশের সুরক্ষায় ব্যাপক গুরুত্ব আরোপ করে জাতিসংঘে ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। ঘোষণা দিয়েছেন করোনার টিকা আবিষ্কার হলে দরিদ্র দেশগুলোকে সবার আগে অগ্রাধিকার দেয়ার। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে অনেক মিত্র হারিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের রক্ষণশীল জাতীয়তাবাদ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে ওয়াশিংটন তাকে মানসিকভাবে শক্ত করবে, আর সেটাই হবে পারফরমেন্সের রসদ, মনে করেন মনোবিদ আলী খান। সময় যাচ্ছে, কিন্তু জীবনে খারাপ সময় আসতেই পারে, তবে সফল যারা খারাপ সময়ে মুষড়ে পড়েন না একটুও। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে নেন। সাকিবও ফিরবেন আগের সেরা সময়ে। সরকার থেকে শুরু করে মিডিয়া সবাই আপনারা যেভাবে সাপোর্ট করে এসেছেন আমার ভালো এবং খারাপ সময়, আশা করি এই সাপোর্টটা আপনাদের থাকবে এবং এই সাপোর্টটা যদি থাকে আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার ক্রিকেটে ফিরতে পারবো। মাঠের পারফরমেন্সে খারাপ সময় কমই গেছে, তবে মাঠের বাইরে বাজে সময়ের মুখোমুখি হয়েছেন অনেকবার। সবচেয়ে খারাপ নিঃসন্দেহে 2019-এর 28 অক্টোবর জুয়ারের প্রস্তাব গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞা।
হারিয়ে গেছে ক্যারিয়ারের একটা বছর। তবে সাকিব বলেই খারাপ সময় পেছনে ফেলে সেরা পারফর্মারকে খুঁজে পাওয়ার প্রত্যাশা বেশি। আমরা যদি এক্সাম্পল হিসেবে আইপিএল এর সিচুয়েশনটাকে দেখি, যে আইপিএল এ যখন ওর এই ম্যাচগুলো খেলতে পারছে না, এটার জন্য তার ভিতরে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছিল। বাট ইনিশিয়ালি তাকে ডেফিনেটলি এটা তার হচ্ছিল, বাট দ্য ওয়ে হি কেম ব্যাক এবং সে এটা ফোকাস করছে যে এই সময়টাকে সে কিভাবে কাজে লাগাতে পারে। সো এই এবং সেটার একটা সিগনিফিকেন্ট রেজাল্ট বা আউটপুট আমরা ওয়ার্ল্ড কাপে দেখতে পেয়েছি। ক্যালেন্ডারের পাতায় ৩৬৫ দিন, কিন্তু সাকিবের জন্য এক একটা দিন কি এর চেয়েও বেশি নয়? মাঠের বাইরে থাকলেও সাকিব নিজেকে দৃষ্টির মধ্যেই রেখেছেন। লাইভ আড্ডায় সরব থেকেছেন, কথা বলেছেন ক্রিকেট নিয়ে। ব্যাট দিয়ে খেলেছি, অন্য ব্যাট আমার টাচও করা লাগে না। এই হচ্ছে আমাদের এপ্রিলে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন। আলাইনার খেলার সাথী হয়েছে ইরাম। সাকিব পেয়েছেন অক্সিজেন। ব্যস্ততার কারণে পরিবারকে খুব কম সময় দিতে পেরেছেন, কিন্তু নিষেধাজ্ঞা আর করোনা এনে দিয়েছে অফুরন্ত অবসর। আমাদের ইরাম এন্ড আলাইনা। গত এক বছর বিজ্ঞাপন চিত্রে দেখা গেছে সাকিবকে। জনসচেতনতামূলক কাজেও অংশ নিয়েছেন। করোনার সময় ফাউন্ডেশন গঠন করেছেন। প্রিয় ব্যাট বিক্রি করে অসহায়দের সহায়তায় এগিয়েও এসেছেন। ক্রিকেটে ফেরার তাড়নায় নিজেকে প্রস্তুত করতে বিকেএসপিতে সপ্তাহখানেক অনুশীলন করেন। পাশে ছিলেন দুই গুরু নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। লঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় ভাঙা মনে ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। এই সিচুয়েশন থেকে আমরা হয়তো অনেকে বলতে পারি যে সাকিব অনেক বড় মাপের একজন প্লেয়ার দেখেই তার পক্ষে সাইকোলজিক্যালি এত ফিট থাকা বা স্ট্রং থাকা সম্ভব। আবার অন্যভাবেও বলা যায় যে সাকিব মেন্টালি এত স্ট্রং বলেই এত বড় মাপের প্লেয়ার। 15 নভেম্বর থেকে বিসিবি আয়োজিত টি-20 লিগ দিয়ে 22 গজে ফিরবেন টাইগার পোস্টার বয়। তার আগে 10 নভেম্বর দেশে ফেরার কথা। আবারও সব্যসাচী সাকিব মুগ্ধতা ছড়াবেন সবুজ গালিচায়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্টস কাপের প্রাপ্তি তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স। একদিন বিরতি দিয়ে আবার তারা মাঠে নামছেন। মিরপুর একাডেমি মাঠে শুরু হয়েছে হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্প। এইচপি কোচ হিসেবে শিষ্যদের নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন টবি ব্র্যাডফোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নেওয়ার আগে এখানেই প্রস্তুতির কাজ সারতে চায় সবাই। এই ক্যাম্প চলবে 12 নভেম্বর পর্যন্ত। ক্রিকেটের শেষ বলে কিছু নেই, এ এক অন্তহীন লড়াই। প্রতিটি দিন ইনিংসই নতুন, স্বতন্ত্র। শুরু করতে হয় শূন্য থেকে। টিকে থাকার লড়াইয়ে বিকল্প নেই শ্রম আর অধ্যবসায়ে। উদাহরণের জন্য খুব বেশি দূর যেতে হবে না টাইগার যুবাদের। হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্পের ঠিক পাশেই তখন ফর্মে ফেরার সংগ্রাম তামিম ইকবালের। অমিত সম্ভাবনা নিয়ে শুরুর পর কেন জাতীয় দলে ব্যর্থতা? আন্তর্জাতিক ক্রিকেটের চাপ আবহের সাথে মানিয়ে নিতে প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ। ফিটনেস স্কিলের পাশাপাশি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক প্রস্তুতি। এইচপি কোচ হিসেবে যাত্রার প্রথম দিনেই দুটি অধ্যায় নিয়েই কাজ করেছেন টবি ব্র্যাডফোর্ড। মিস্টেকগুলি করেছি, এগুলি এখানে শুধরায় নেওয়ার অনেক সময় থাকবে, আর এখান থেকে আশা করি আরও ভালো কিছু শিখতে পারবো। এটা তো অবশ্যই একটা ভালো দিক, এরকম টাইমে আমরা প্র্যাকটিস করতে পারতেছি, তাছাড়া ভালো একটা কোচের আন্ডারে প্র্যাকটিস করতে পারতেছি। তো এই সুযোগটা অবশ্যই আমাদের জন্য বড় একটা সুযোগ। ব্যতিক্রমী অ্যাকশনে প্রেসিডেন্টস কাপে আলো ছড়িয়েছিলেন রিশাদ হোসেন, তবে মিশন শতভাগ সফল সেটা বলা যাচ্ছে না। লং হপ ডেলিভারিতে ছন্দ কেটেছে বারবার। রিশাদের মতো টুকটাক সমস্যাগুলো এই ক্যাম্পে কাটিয়ে ওঠার তাগিদ বাকিদেরও। প্লেয়ারের জন্য আসলে হাই পারফরমেন্স ইউনিট যেটা এখানে আসলে একটা মানে তরুণদের জন্য, বিশেষ করে যারা আপকামিং বা যাবে তাদের জন্য একটা রাস্তা বা সিঁড়ি যেটাকে বলে, এখান থেকে আর কি নিজেকে প্রিপেয়ার করা। আসলে ন্যাশনাল টিমে গিয়ে প্রিপেয়ার চাইতে এখান থেকে যদি নিজেকে মেন্টালি পারফরমেন্স বা সব ট্যাকটিক্যালি নিজেকে প্রিপেয়ার করা যায়, সেই ক্ষেত্রে ন্যাশনাল টিমে টিকে থাকার সম্ভাবনা বেশি থাকে। 2021 ব্যস্ত সূচির সাথে তাল মেলাতে প্রয়োজন বাড়তি ক্রিকেটারের। ইতিমধ্যে পুলে ক্রিকেটার সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন নির্বাচকেরা। সে হিসেবে এইচপির এই ক্যাম্পটিকে ধরা যেতে পারে উদীয়মানদের প্রস্তুতির শেষ ধাপ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আবুধাবির শেখ সায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। লড়াইটা টেবিলের 1 ও 2-এর। তবে শেষ 2 ম্যাচে হেরে আত্মবিশ্বাসে আঘাত লেগেছে মুম্বাই ও বেঙ্গালুরুর। জয় পেলে নিশ্চিত প্লে অফ, হারলে বাড়বে অপেক্ষা। কঠিন সমীকরণ পারফরমেন্স দিয়ে সহজ করতে চায় মুম্বাই।
বিগ ম্যাচে জ্বলে ওঠার অপেক্ষায় রোহিত শর্মা, গেম চেঞ্জার হতে পারেন ডিকক, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ডরা। বোলিংয়ে বুমরার সাথে বোল্ট ও কুল্টার নাইলরা আছেন দারুণ ছন্দে। বিপরীতে বেঙ্গালুরুর ব্যাটিং স্তম্ভ ডিভিলিয়ার্স, বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চ। বোলিং আস্থা যোগাচ্ছেন ক্রিস মরিস, ইউজবেন্দ্র চাহাল। আসরে প্রথম দেখায় সুপার ওভারে জিতেছিল বেঙ্গালুরু। তিনবার ডোপ পরীক্ষায় অংশ না নেয়ায় 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন 100 মিটার স্প্রিন্টের বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ান কোলম্যান। নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট। এতে আগামী বছর টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না 24 বছর বয়সী মার্কিন এই অ্যাথলিট। 2019 সালে দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 100 মিটারে সোনা জেতা কোলম্যান গত জুন থেকে সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন। শাস্তির বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিলের জন্য 30 দিন সময় পাবেন তিনি। 2019 সালের 16 জানুয়ারি প্রথম, একই বছরের 26 এপ্রিল দ্বিতীয় এবং গত 9 ডিসেম্বর তৃতীয়বারের মতো ডোপ পরীক্ষায় অংশ নেননি কোলম্যান। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার বৃত্তে বন্দী রিয়াল মনশেনগ্লাডবাখের বিপক্ষে শেষ মুহূর্তে চমকে 2-2 গোলে ড্র করে লস ব্লাঙ্কোস। এদিকে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে চ্যাম্পিয়ন বায়ার্নের জয় 2-1 গোলে। আর প্রত্যাশিত জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। 3 দিন আগে দুর্দান্ত পারফরমেন্সে ক্লাসিকো জেতা রিয়াল মাদ্রিদ যেন হঠাৎ করেই পথ হারিয়ে ফেলেছিল। অধিকাংশ সময় প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও তাদের আক্রমণগুলো ছিল ধারহীন। উল্টো 2 গোলে পিছিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় হারের শঙ্কায় পড়েছিল তারা। ফ্রেঞ্চ ফরওয়ার্ড থুরামের জোড়া গোলে জয়ের স্বপ্ন দেখে মনশেনগ্লাডবাখ। পরে শেষ মুহূর্তে 6 মিনিটের ব্যবধানে 2 গোল করে রিয়ালের মান বাঁচান বেনজেমা ও ক্যাসেমিরো। এদিকে ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের 12 ফুটবলার। চোট কাটিয়ে ওঠা মাসুক মিয়া জনি আর মতিন মিয়া এখনও যোগ দেননি। ক্যাম্পের 36 সদস্যের প্রাথমিক দলে আছেন বসুন্ধরা কিংসের 14 জন ফুটবলার। এদের মধ্যে ক্যাম্পে ডাক পাওয়া নতুন মুখ ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। ঢাকায় ফিরেই ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। দলে জায়গা করে নিয়েই প্রাথমিক লক্ষ্য কিংসের এই ডিফেন্ডারের। সেই সাথে নেপালের বিপক্ষে সাফল্যের আশা করছেন তিনি। ক্যাম্পে যোগ দিয়ে ভালোই লাগছে। সকালেই এসেছি, ব্যক্তিগত লক্ষ্য দলে জায়গা করে নেওয়া, দেখা যাক কি হয়। অবশ্যই ম্যাচ জেতার জন্য আমরা কঠোর পরিশ্রম করব। আমরা অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ম্যাচের বাইরে ছিলাম করোনা ভাইরাসের কারণে। সো আমাদের সামনে 2টা ফ্রেন্ডলি ম্যাচ আছে ফিফা ইন্টারন্যাশনাল। তো এটার জন্য আমাদেরও এখন এভাবে তৈরি হতে হবে যাতে ফিটনেস লেভেলটা আরও ভালো হয়। সামনে ওয়ার্ল্ড কাপ যে কোয়ালিফাই ম্যাচগুলো আছে এগুলো তো আরও উন্নতি করতে পারে। লম্বা বিরতির পর মাঠে ফেরায় চাপ আছে, ঘরের মাঠে সেটা আরও বেশি। তবে প্রত্যাবর্তন রাঙাতে চাপমুক্ত থেকে সঠিক কৌশলে নেপাল বধের পরিকল্পনা বাংলাদেশের। প্রতিপক্ষের চেয়ে সামর্থ্যে নিজেদের এগিয়ে রাখছেন সোহেল রানারা। ভুল ত্রুটি কমিয়ে আনতে পারলে ঘরের মাঠে জেতা সহজ হবে বলছেন জাতীয় দলের এই অভিজ্ঞ মিডফিল্ডার। ইংল্যান্ড থেকে হেড কোচ জেমি ডে আসার আগ পর্যন্ত খেলোয়াড়দের ফিটনেসই গুরুত্ব সহকারী কোচ মাসুদ পারভেজ কাইসারের। দীর্ঘদিনের শারীরিক জড়তা কাটিয়ে ম্যাচের জন্য তৈরি করাই মূল চ্যালেঞ্জ। তাই তো কুপার টেস্ট, বিপ টেস্টের মতো অনুশীলনেই মনোযোগ কোচিং স্টাফের। অনুশীলন চলছে রুটিন ওয়ার্ক মেইনটেইন করে। পাশাপাশি নেপাল বধের জন্য খেলোয়াড়রাই ছক তৈরি রাখছেন। করোনা পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচের শুরুটা রাঙাতে চান মিডফিল্ডার সোহেল রানা। অ্যাজ ইউজুয়াল কোয়ালিটি হিসাব করলে আমাদের টিম অবশ্যই ভালো, বাট আশা করি সামনে 2টা ম্যাচে এই জিনিসটা আমরা বিগত দিনে যে ভুলগুলো আমরা করেছিলাম এই সামনের ম্যাচগুলো আমরা আশা করব ওই ভুলগুলো সংশোধন করে আমরা এই 2টা ম্যাচ অবশ্যই জিততে চাই। ওই লক্ষ্যে আমরা প্র্যাকটিস করতেছি। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে দল হিসেবে জামাল সাদরাই শক্তিশালী। 12 জয়ের বিপরীতে হার 6টি, অন্য একটি ম্যাচ ড্র। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সের দিকে তাকালে চিত্রটা উল্টো। সবশেষ 5 দেখায় 3বারই হার বাংলাদেশের। ওরা অ্যাজ এ টিম হিসাবে অনেক শক্তিশালী, বাট আমরাও এটা জানি ওদের উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট এগুলো নিয়ে আমরা
সামনে 2টা ম্যাচে আমাদের চিন্তা ভাবনা আছে আমরা কিভাবে আমাদের ফিটনেসটা ঠিক করে এই 2টা ম্যাচ যত ভালোভাবে আমরা খেলে যেন একটা ভালো রেজাল্ট করতে পারি। 1 মাসেরও কম সময় থাকায় দুশ্চিন্তা না করে নিজেদের ফিট রাখতেই ব্যস্ত ফুটবলাররা। সেজন্য মানসিক চাপকে কাটিয়ে কৌশলে বেশি গুরুত্ব লাল সবুজের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।